শাপলা প্রতীক না পেলে চলতি মাসে ইসি পুনর্গঠনের দাবিতে রাজপথে নামবে তরুণদের দল এনসিপি। দলটির নেতারা বলছেন এনসিপি নয় বরং নির্বাচন কমিশনই নির্বাচন বিলম্বের পায়তারা করছে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। নিবন্ধিত দল হবার পথে বাধা না থাকলেও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে রেষারেষিতে তরুণদের দল এনসিপি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও দিন দুয়েক আগে আভাস দেন বিষয়টি নিষ্পত্তির জন্য রাজপথেই নামতে পারেন তারা। আমাদেরকে যদি নির্বাচনে এইভাবে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার অপচেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমাদেরকে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে, কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই নির্বাচনে অংশগ্রহণ করতে। এবার সেই পথেই হাঁটছে এনসিপি। চলতি মাসেই ইসি পুনর্গঠনে আন্দোলনে নামবে দলটি। যদি আমরা দেখি নির্বাচন কমিশন শাপলা প্রতীক বরাদ্দ আমাদেরকে দিচ্ছে না এবং শাপলা প্রতীক বরাদ্দ না যুক্তিসঙ্গত এবং আইন সিদ্ধ কোনো কারণ দেখাতে পারছে না, তবে অবশ্যই আমাদের রাজপথ ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা সেক্ষেত্রে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে আমরা আন্দোলনে যাব এই মাসে। আমরা খুব শীঘ্রই প্রথমে আমরা রাজধানী শহর ঢাকায় নামবো, এরপর যদি প্রয়োজন হয় বাংলাদেশের 64টি জেলায় এই ছাত্র জনতা এনসিপির শাপলার জন্য রাজপথে নামবে। তারা অভিযোগ করেন এনসিপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে তার সব ধরনের বন্দোবস্তি করে রেখেছে ইসি। নির্বাচন অভিমুখী যাত্রায় যে তরুণরা উঠতে পারলো না, এর দায় কি নির্বাচন কমিশনকে নিতে হবে না? তার মানে তো নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এইটাকে বিলম্বিত করতে চাচ্ছে এবং তারা এমনভাবে সকল সরঞ্জাম সাজিয়েছে যেন মনে হয় যে জাতীয় নাগরিক পার্টি বরং নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে। এই জায়গায় নির্বাচন কমিশনই নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছে এবং এটা এনসিপিকে ব্যবহার করে করার চেষ্টা করছে। এই জন্য তারা যেটি আমাদের শাপলা প্রতীক পেতে কোনো সমস্যা নেই, আমরা নিবন্ধন পেতেও কোনো সমস্যা নেই, সেই জায়গায় তারা একটা ইস্যুকে, অযাচিত ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুটাকে তারা দিনে দিনে বড় করছে। নির্বাচন এনসিপিকে বিএনপি এবং জামাত এই দুই ধারার মাঝেই ঠেলে দিতে চাচ্ছে বলেও মন্তব্য করেন নেতারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা। ভোটের আগে ও পরে মাঠ পর্যায়ে সব মিলিয়ে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার ভোট কেন্দ্রে নিরাপত্তা, অবৈধ অস্ত্র ও এআই এর অপব্যবহার রোধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে ইসি। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে ইসি। বৈঠকে উঠে এসেছে ভোটকেন্দ্রের নিরাপত্তা, অবৈধ অস্ত্র ও এআই এর অপব্যবহার রোধ সহ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়। কেন্দ্র, ভোট গ্রহণ কর্মকর্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব, নিরাপত্তা, নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সমূহের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয়। বৈঠকে ভোটের আগে ও পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এবারের ভোটে সেনাবাহিনী মোতায়েন থাকবে ৯০,০০০ থেকে ১ লাখ আর পুলিশ ১.৫ লাখ। ৫ দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন ৮ দিন করা হয়। নির্বাচনের আগে ৩ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। ইসি সচিব আরও বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। আমি তো দ্বিতীয়বার এটা বললাম, তৃতীয়বারে বলছি, আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজে ব্যবহার করতে পারবেন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই, সোমবার সচিবালয়ে এমনটা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। নির্বাচন সঠিকভাবে না হলে দেশ ঝুঁকিতে পড়বে, আইজিপির এমন বক্তব্যকেও সঠিক মনে করেন তিনি। আর বিমানবন্দরে আগুন নাশকতা কিনা তা তদন্তের আগে বলা যাবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শারমিনীরা রিপোর্ট। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সময় আছে প্রায় 4 মাস। বারে বারেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাফ জানান নির্বাচনে পুলিশের সক্ষমতা নিয়ে সংশয় নেই। পারবে, সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। ট্রেনিংটা হলো ইলেকশনটা ভালোভাবে কন্ডাক্ট করার জন্য যেই সব জিনিসগুলি করতে হবে ওইটার উপরে এইটা
আমাদের ট্রেনিং। নির্বাচন সঠিকভাবে না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে আইজিপির এমন বক্তব্য ঠিক বলে মনে করেন তিনি। আমার আইজিপি যদি বলে থাকে আমি ডেফিনেটলি আইজিপির তো আমি সাপোর্ট করব। আর বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তদন্তের আগে এই ঘটনাকে নাশকতা বলা যাবে না বলেও মত দেন তিনি। এইগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। এখন হলো কি ইনভেস্টিগেশনের আগে তো আমি বলতে পারবো না এটা কি। বলেন এই সপ্তাহে বিমানবন্দরের ই গেট খুলে দেওয়া হবে। এয়ারপোর্টে যে ই গেট এটা আমরা খুলে দিচ্ছি খুবই তাড়াতাড়ি। আমরা ই গেটটা ওই যে পাসপোর্টটা যাদের আছে দেখে যেন ঢুকে যেতে পারে এই গেটটা। আর এই পাসপোর্ট তো আমরা বলে দিচ্ছি যে ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের ভিতরে মোটামুটি বিদেশেগুলি আমরা করে দেবো। ই গেটটা ইনস্টল হয়ে গেছে, হয়তো 2-4 দিনের ভিতরে আমরা করে দেবো। তিনি আরও জানান বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো যোদ্ধাদের পাসপোর্ট ফি কমানো হবে। তো তাদের পাসপোর্টের ফিটা কমায় দেওয়া। শারমিন মীরা, ৭১, ঢাকা। সুষ্ঠু বিচার হলে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা খালাস পাবেন। সোমবার ওই মামলায় যুক্তি খণ্ডন শেষে এমনটাই দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতাও তুলে ধরেন তিনি। তবে প্রসিকিউশন বলছে আসামি পক্ষের এই দাবি অযৌক্তিক। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। তারাই শুধু রাজাকার, তাদের প্রসঙ্গেই বলেছে, ছাত্ররা তো রাজাকার ছিল না। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। তারা কি রাজাকারের নাতিপুতি কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সীমাবদ্ধতা উল্লেখ করে শুনানিতে বলেন, জুলাই আন্দোলনে কোটার বিষয়টি আদালতের হাতে ছিল, সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না, আন্দোলনকারীদের দমনের টার্গেট করেও কোনো অপরাধ সংগঠিত হয়নি। টোটাল এই আইনের মধ্যে মূল যে এভিডেন্স অ্যাক্ট সেটাকে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। তার মতে কোটা সংস্কার আন্দোলনের নামে পরিকল্পিতভাবে সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে, যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব আমার প্রত্যাশা শেখ হাসিনা খালাস পাবে। তবে প্রসিকিউশনের দাবি, আসামি পক্ষের আইনজীবীর দাবি অযৌক্তিক। গ্যারান্টি ক্লজ যুক্ত করা হয়েছে সংবিধানে যে আইনকে চ্যালেঞ্জ করা যাবে না এবং এই আইনের অধীনে যারা অভিযুক্ত তারা উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টের রিট পিটিশন দায়েরের ক্ষমতা রাখবে না। তো এইটা তো আমাদের করণীয় কিছু নাই। আর হাত পা বাঁধা যেটা বলছেন সেইটা যথার্থ নয়। কারণ হচ্ছে আগের আইনে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক এটা ছিল না, এটা প্রমাণ করার প্রয়োজন ছিল না, এটা আমাদের এখানে দেওয়া হয়েছে। শেখ হাসিনার মামলার বিচার কাজ মঙ্গলবার দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে। আসামি সৈকত সাদিক, ৭১, ঢাকা। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যক্তিগত সুরক্ষা, নজরদারি ও সংস্কার সহ অন্তর্বর্তী সরকারকে 12টি সুপারিশ করেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক খোলা চিঠিতে এই সুপারিশগুলো করেন তারা। প্রেস সেক্রেটারি জানান, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত, নিরাপত্তা সহ বাকি বিষয়ে সংস্কার চলমান আছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কাজ করছে 1 বছরেরও বেশি সময় ধরে। এ সময়ে মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, সংস্কার শুরু করা, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে পদক্ষেপ নিয়েছে। এসব কাজের প্রশংসার সঙ্গে আরও 12টি সুপারিশ করে প্রফেসর ইউনূসকে খোলা চিঠি লিখেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা। এরা হলো হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, ফর্টিফাই রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউটের মতো নামকরা মানবাধিকার সংস্থা। তারা বলছে, জুলাই বিপ্লব ও গেল 15 বছরে সংঘটিত গুম খুনের বিচার নিশ্চিত করা, গুমের অপরাধ নির্ধারণ করা ও তদন্ত কমিশনকে শক্তিশালী করা, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সুশীল সমাজ ও এনজিওর স্বাধীনতা রক্ষা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিত রাখার সুপারিশ করে তারা। ইতিমধ্যে এসব নিয়ে কাজ হয়েছে এবং বাকিগুলো চলমান বলে জানান প্রেস সচিব। হিউম্যান রাইটস যে কমিশনটা যে করার বিষয়ে এক ধরনের ডায়ালগ হচ্ছে, এই বিষয়ে কাজ হচ্ছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটা অলরেডি আমরা ওই যেই আগের যেটা ওটা খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল, ওইটা স্ক্র্যাপ হয়েছে। ওইটার আওতায় বা তারও প্রিডিসেসর যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ওইটার আওতায় যেগুলো কেসগুলো ছিল সেগুলো সবই
অ্যাবলিশ করা হয়েছে। সাংবাদিকদের আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে তারা রিপোর্ট করতে পারছে, কোনো ধরনের ইন্টিমিডেশন নাই, কোনো ধরনের কোনো পরিবেশে বা তার ফ্রিডম অফ স্পিচ বা তার ফ্রিডম অফ প্রেসকে আমরা কেড়ে নেওয়ার কোনো ইয়ে নেই। হাজার হাজার রাজনৈতিক সেগুলো প্রত্যাহার হচ্ছে। এই বিষয়ে আমরা যাতে সবাই সুবিচার পান, এই পুরো বিষয়গুলো লক্ষ্য করে সমস্ত কেসগুলোকে রিভিউ করা হচ্ছে। সুপারিশে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তা খাতে সংস্কার করতে হবে। র্যাব বিলুপ্তি ও ডিজিএফআই সংস্কারের কথা বলা হয় চিঠিতে। প্রেস সেক্রেটারি বলেন, ডিজিএফআই আগের তুলনায় অনেক বেশি প্রাতিষ্ঠানিক, তবে র্যাব বিলুপ্তির বিষয়টি এড়িয়ে যান তিনি। আমরা অবশ্যই এর আগেও আমরা জানিয়েছি ডিজিএফআইকে আমরা আরও শক্তিশালী করতে চাই, তার বিষয়টা যাতে এবং তারা যাতে আমাদের যেন বহির্বিশ্বে যে আমাদের ইন্টেলিজেন্সের বিষয়গুলোকে তার ফুল ফোকাসের মধ্যে রাখা। আমাদের সত্যিকার অর্থে আপনি জানেন যে মায়ানমারে যখন 2017 সালে যেই একটা ভয়াবহ আমাদের এখানে 1 মিলিয়নের মতো রোহিঙ্গা আসলেন, তো সেই তাদের বিষয়টা আমাদের তো ইন্টেলিজেন্স এক ধরনের খুব ভালো ইন্টেলিজেন্স ছিল না। তো এই ধরনের ইন্টেলিজেন্স যাতে আমাদের আরও আমরা পাই, সেই বিষয়টা তো আমাদের দেখা যায়। সংস্থাগুলোর চিঠিতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করলেও এ নিয়ে সরকার আগের অবস্থানে আছে বলে জানান তিনি। এই বিষয়ে আমার মনে হয় অনেকবার বলেছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অনেক অ্যাডভাইজার এটা নিয়ে বলেছেন, আমাদের চিফ অ্যাডভাইজারও বলেছেন, তারপরে হচ্ছে ইলেকশন কমিশনও বলেছেন। আমার মনে হয় এখানে নতুন করে অ্যাড করার আর কিছু নাই। রোহিঙ্গা সংকট ও আইসিসি নিয়ে সুপারিশের বিষয়ে প্রেস সচিব জানান, এসব নিয়ে আগের চেয়েও বেশি কাজ হচ্ছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। রাজনীতিবিদরা দেশের জন্য যেমন পথ তৈরি করে তেমন নষ্টও করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার তিনি আরও বলেন, রাজনীতিবিদদের মধ্যে যে অনৈক্যের সুর তা হতাশাজনক। অন্যদিকে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, যেভাবেই হোক জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয় পরিক্রমা নামের একটি সংগঠন। এতে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের, এজন্য রাজনৈতিক ও আমলারাই দায়ী। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরং অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। এই সময় হতাশা প্রকাশ করে ফখরুল বলেন, সততা ও স্বপ্ন না থাকলে রাজনীতি সুন্দর হবে না। এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন, যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। অপরদিকে কুমিল্লার চান্দিনায় এতবারপুর গ্রামে জুলাই অভ্যুত্থানের শহীদ তাইমের কবর জিয়ারত করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ইমাম হাসান তাইম শহীদ, তার এই আত্মদান এটা খুব বড় তাৎপর্যময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আত্মত্যাগ কিসের জন্য, এটা যেন মানুষ ভুলে না যায়, এই তাৎপর্য যেন আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা যেন স্মরণ করি। তিনি আরো বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধারা যেমন শহীদ হয়েছেন, তেমন জুলাই যোদ্ধারাও গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। সে হচ্ছে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, ২৪-এর মুক্তিযোদ্ধা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে মঙ্গলবার বেলা ১২টা থেকে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন। এদিকে বিএনপি সরকার গঠন করলে সব এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করা হবে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। বিস্তারিত রায়হান কবিরের প্রতিবেদনে। বাড়ি ভাড়া ২০%, মেডিকেল ভাতা ১৫,০০০ টাকা ও উৎসব ভাতা ৭৫% করার দাবিতে ৮ দিনের অবস্থান কর্মসূচির পর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ পূরণের পথে। সমাবেশে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে যোগ দেন শিক্ষকরা। দাবি মেনে নেওয়া না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। একজন ডাক্তারের যে সর্বনিম্ন বাজেট, তাকে ৮০০ টাকা বেতন দিতে হয়,
অথচ একজন বেসরকারি শিক্ষককে 500 টাকা ডাক্তারি চিকিৎসা ভাতা দেওয়া হয়। এই শিক্ষা ব্যবস্থাটাকে পরিপূর্ণভাবে সুফল করার জন্য সরকারকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার স্কুলে আজকে 3 বছর ভৌত বিজ্ঞানের কোনো টিচার পাওয়া যায় না, তার মানে আসে না। এই কম বেতন হওয়ার কারণে তারা এই শিক্ষা পেশায় আগ্রহী না। আমরা এখানে ভুকা কর্মসূচি পর্যন্ত পালন করছি, তারপরও রাষ্ট্রযন্ত্রের কোনো টনক এখন পর্যন্ত নয় নাই। ধিক্কার জানাই। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের সরকারিকরণ করা হবে। তিনি বলেন, শিক্ষার আধুনিকায়ন ছাড়া সংস্কার সম্ভব নয়। এটি খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই, এটি খুব ছোট্ট কথা নয়, এটা একটা কমিটমেন্ট। একটা দায়িত্বশীল দলের পক্ষ থেকে, দায়িত্বশীল অবস্থান থেকে এই যে সিদ্ধান্তটি কি আপনাদের সামনে অগ্রিম নির্বাচনের পূর্বে দেওয়া, এটা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনর্বার উল্লেখ করলাম। 3 দফা দাবিতে 12 অক্টোবর থেকে আন্দোলনে আছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা। আমরা সিদ্ধান্ত নিয়েছি 22 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, যেহেতু মহাসচিব আমাদেরকে কথা দিয়েছেন। এরপরে যদি না হয়, পরবর্তী যে পরিস্থিতি তৈরি হবে এটা বাংলাদেশ কখনো দেখেনি। আগামীকাল মুখে কালো কাপড় বেঁধে আমরা শাহবাগে আগামীকালকে অবস্থান নিব ঠিক 12টায়। দাবি মানা না হলে সোমবার দুপুর 12টা থেকে মুখে কালো কাপড় বেঁধে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাবেন। স্বল্প সময় অবস্থান করে আবার শহীদ মিনারে ফিরবেন। রায়হান কবির, 71, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাত সহ 26 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুদক। অভিযোগ, ঋণের নামে জনতা ব্যাংক থেকে 1130 কোটি টাকা আত্মসাতের। জেমসন মাহবুবের প্রতিবেদন। অর্থ আত্মসাতের মামলায় জুলাইয়ে গ্রেপ্তার হন অর্থনীতিবিদ আবুল বারাকাত। অভিযোগ, জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় এনানটেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ভুয়া কাগজপত্রে ঋণ অনুমোদন দেয়া। অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় ফেব্রুয়ারিতে মামলা করে দুদক। মামলায় আসামি ছিল 23 জন। তদন্তে 2009 সালের ঋণের নামে 531 কোটি 43 লাখ টাকা আত্মসাতের প্রমাণ পায় তদন্তকারী কর্মকর্তা। সুদ আসলে সেই টাকার পরিমাণ দাঁড়িয়েছে 1130 কোটি 18 লাখ টাকা। ঋণের নামে অর্থ আত্মসাতের সহযোগী হিসেবে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান, এনানটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউসুফ বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজীব সহ মোট 26 জনের নাম উঠে আসে। যদিও চার্জশিটে অব্যাহতি পান এজাহারভুক্ত 3 জন। মামলার তদন্ত শেষে এজাহারে বর্ণিত অপরাধ প্রমাণিত হওয়ায় এজাহারে বর্ণিত আসামি ডক্টর আবুল বারাকাত, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক পিএলসি, ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক সহ মোট 26 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 5 কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে অর্জিত অর্থ দ্বারা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে তিতাসের সাবেক সিনিয়র বিক্রয় সহকারী সৈয়দ আয়েজউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধেও। জেমসন মাহবুব, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে